সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এর তৃতীয় অধ্যায় চলতরিৎ অধ্যায়টি নিয়েছি। তো আজকে আমরা এখানের A to Z আমরা জানার চেষ্টা করব এবং এখান থেকে তোমরা যদি আমার এই ক্লাসটি করো, আমার মনে হয় তোমরা সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সার অনেক সহজেই করতে পারবা ইনশাআল্লাহ। এখন আমি আশা করি তোমরা অবশ্যই আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো আমরা শুরু করি। তো এখানে দেখো, আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। কি নিয়ে কথা বলেছি? তড়িৎ প্রবাহ। তো আমি প্রথম সূত্র লিখেছি I ইকুয়াল কিউ বাই টি। আই ইজ ইকুয়াল টু কি? কিউ বাই টি। অর্থাৎ একে যদি আমরা একটু লেখার বা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে টি সময়ের মধ্যে কিউ পরিমাণ চার্জ যদি প্রবাহিত হয়, তাহলে আমরা যেভাবে তড়িৎ প্রবাহ বের করব সেটা হচ্ছে I ইকুয়াল কিউ বাই টি। এখানে কিউ হচ্ছে কি? আমাদের এখানে কিউ, এই কিউ হচ্ছে চার্জের পরিমাণ। কিউ হচ্ছে কি? চার্জের পরিমাণ। কিউ হচ্ছে চার্জের পরিমাণ এবং টি হচ্ছে কি? সময়। টি হচ্ছে আমাদের এখানে কি? সময়। এবং দেখো, কিউ এর পরিবর্তে আমরা এন ইও লিখতে পারি। এখানে এন হচ্ছে, এন কি? এই এন হচ্ছে আমাদের একক আয়তনে, একক আয়তনে, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। একক আয়তনে কি সংখ্যা? ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ, মানে একক আয়তনের মধ্যে দিয়ে যে পরিমাণ ইলেকট্রন সংখ্যা যেতে পারে, তাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। এবং ই হচ্ছে কি? ই হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের কি? চার্জ। ই হচ্ছে আমাদের কি? ইলেকট্রনের চার্জ। ই হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। এখন পরের সূত্রটা দেখো, যে I ইকুয়াল এন এ ভিই। I ইকুয়াল এন এ ভি। তাহলে এন তো আমরা বললাম যে একক আয়তনে ইলেকট্রনের যে সংখ্যা, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এ কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এ হচ্ছে একক আয়তনে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবং ভি কি? ভি হচ্ছে ইলেকট্রনের বেগ। ভি হচ্ছে কি? ইলেকট্রনের বেগ। তাহলে ভি দ্বারা আমরা কি বুঝবো? ভি দ্বারা বুঝবো ইলেকট্রনের বেগ। আচ্ছা, এবং ই দ্বারা আমরা কি বুঝলাম? ইলেকট্রনের চার্জ। তাহলে দেখো, এই সূত্র আমরা তখনই প্রয়োগ করব যখন আমাদের এই ডাটাগুলা বা এই তথ্যগুলা দেওয়া থাকবে। অর্থাৎ আমাদের একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা জানা আছে, তারপরে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জানা আছে, ইলেকট্রনের বেগ জানা আছে এবং ইলেকট্রনের চার্জ জানা আছে। এই ডাটাগুলো যদি আমাদের জানা থাকে, অর্থাৎ উদ্দীপকে দেওয়া থাকে, তা আমরা এই সূত্র প্রয়োগ করে কি বের করতে পারবো? তড়িৎ প্রবাহ বের করতে পারবো। এবং যদি আমাদের এই ডাটাগুলো দেওয়া থাকে, অর্থাৎ চার্জের পরিমাণ এবং সময় দেওয়া থাকে, তাহলে আমরা I ইকুয়াল কিউ বাই টি এই সূত্র প্রয়োগ করে আমরা তড়িৎ প্রবাহ বের করতে পারবো। তো চলো, আমাদের একটা অতি পরিচিত সূত্র, এই যে I ইকুয়াল ভি বাই আর। I ইকুয়াল কি? ভি বাই আর। এটা আমাদের অতি পরিচিত একটা সূত্র, যা আমরা 9-10 থেকেও শিখে এসেছি। তো আমরা জানি যে এই ভি কি? ভি হচ্ছে বর্তনীর বিভব পার্থক্য। ভি হচ্ছে কি? বর্তনীর বিভব পার্থক্য। যে ভি হচ্ছে বর্তনীর বিভব পার্থক্য। এবং আর কি? এই আর হলো বর্তনীর রোধ। আর হচ্ছে কি? বর্তনীর রোধ। এবং আই হচ্ছে বর্তনীর তড়িৎ প্রবাহ। তো আমরা তড়িৎ প্রবাহ বের করার 3টি সূত্র জানলাম। তো যে ডাটাগুলো যখন দেওয়া থাকবে, ওই ডাটাগুলো সেই মুহূর্তে ওই সূত্রের মধ্যে ফেলে, যে কোনো একটা সূত্রের মধ্যে ফেলে আমাদের কি করতে হবে? আই এর মান বের করতে হবে। তো দেখো, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রোধ। কি নিয়ে? রোধ। তো এখানে রোধের নির্ভরশীলতা। আর আমরা সবাই জানি রোধ কাকে বলে। অর্থাৎ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় পরিবাহীর যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ কি পায়? বাধাপ্রাপ্ত পায়, সেই ধর্মকে বলা হয় রোধ। তো রোধের নির্ভরশীলতা। রোধ আমাদের প্রথমত নির্ভরশীল তাপমাত্রার উপর, দ্বিতীয়ত পরিবাহীর দৈর্ঘ্যের উপর, তৃতীয়ত পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং 4 নম্বরে পরিবাহীর উপাদানের উপর। এখন দেখো, পরিবাহীর ক্ষেত্রে, কার ক্ষেত্রে? পরিবাহীর ক্ষেত্রে
তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোদ কীভাবে বৃদ্ধি পাবে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে কী বাড়ার সাথে সাথে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোদ আমাদের কীভাবে বৃদ্ধি পাবে। এবং পরিবাহীর দৈর্ঘ্য, আচ্ছা দেখো একটা তার যদি এত বড় হয় তো এখানের মধ্যে দিয়ে যে রোদ অনুভব করবে তারটা যদি এর থেকে বড় হয় তাহলে সেই তার বা সেই পরিবাহীটা বেশি রোদ অনুভব করবে, মানে এর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ হবে সে বিদ্যুৎ প্রবাহ বেশি রোদ অনুভব করবে। তার মানে আমরা দেখতে পেলাম যদি পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে কি বৃদ্ধি পাচ্ছে, রোদ বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা বিষয়টা হচ্ছে এরকম যে পরিবাহী যত মোটা হবে, পরিবাহীটা যত কি হবে মোটা হবে, তার মধ্য দিয়ে মনে করো আমরা একটা পরিবাহী ছোট করে আঁকার চেষ্টা করি। তো এখানে দেখো এটা মনে করি একটা পরিবাহী তার, এই পরিবাহী তার যত মোটা হবে বা যত বড় মানে ফুলে থাকা হবে, যত মোটা হবে এর মধ্যে দিয়ে কি ইলেকট্রন তত বেশি যাইতে পারবে। কিন্তু এটা যদি কি হয় চিকন হয়ে যায়, খুব চিকন হয়ে যায়, কি হয়ে যায় খুব চিকন হয়ে যায়, এখানে কিন্তু তত পরিমাণ কি ইলেকট্রন যেতে পারবে না। অর্থাৎ পরিবাহীর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল যত বড় হবে এর মধ্যে দিয়ে কি বিদ্যুৎ তত তাড়াতাড়ি যাইতে পারবে। অর্থাৎ প্রস্থচ্ছেদের বা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে এর রোধ তত কম হবে, অর্থাৎ বাধা কম পাবে। পরিবাহীর উপাদান অর্থাৎ পরিবাহীটা কি উপাদানের তৈরি, তামা, রূপা নাকি লোহা, এই যে উপাদান, এই উপাদানের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে, রোধ নির্ভর করে পরিবাহীর উপাদানের উপর। তাহলে আমি আশা করি তোমাদের এই যে রোধের নির্ভরশীলতা বিষয়টি বোঝাতে পেরেছি। এরপরে দেখো একটি অতি গুরুত্বপূর্ণ সূত্র, এখানে আর থিটা ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 + আলফা থিটা। এই আলফাটা কি, এই আলফাটাকে বলা হয় রোধের উষ্ণতা সহগ বা উষ্ণতার গুণাঙ্ক, রোধের উষ্ণতা সহগ বা রোধের উষ্ণতা গুণাঙ্ক। এটা আসলে কি, এটাকে আমরা কিভাবে বলতে পারি, এটা হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক পরিবাহীর কোনো একক পরিবাহীর তাপমাত্রা, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক পরিবাহীর তাপমাত্রা যদি আমরা প্রতিবারে 1 ডিগ্রি করে বৃদ্ধি করতে চাই, মানে 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি করতে চাই, তো এই বৃদ্ধির কারণে পরিবাহীর রোধ যতটুকু বৃদ্ধি পাবে এর মানটাকে আমরা বলতে পারি কি, উষ্ণতার গুণাঙ্ক। আমি আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তো আমি তোমাদের বোঝানোর জন্য আরও একবার বলতেছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক পরিবাহীর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার কারণে এর রোধ যতটুকু বৃদ্ধি পায় তার মানকে আমরা উষ্ণতার গুণাঙ্ক বলে থাকি, যাকে আমরা কি আলফা দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, আলফা। এবং এই আলফার একক হিসেবে আমরা সেলসিয়াস ইনভার্স 1 অথবা কেলভিন ইনভার্স 1কে ব্যবহার করব, যে সেলসিয়াস ইনভার্স 1 অথবা কেলভিন ইনভার্স 1 কি করব, প্রকাশ করব। এরপরে দেখো আমি আরেকটি সূত্র যেটা আমরা জানি সেটা হচ্ছে দেখো যে আর ইকুয়াল রো ইন্টু এল ডিভাইডেড এ, যে আর ইকুয়াল রো ইন্টু কি এল ডিভাইডেড এ। তো এখানে এই যে আর এর সাথে মানে রোধের সাথে যে এই যে এল মানে কি পরিবাহীর দৈর্ঘ্য, এর সম্পর্ক কি সমানুপাতিক। আমি বলছিলাম আর উপরে এল উপরে, তার মানে এদের মধ্যে সম্পর্ক হবে কি সমানুপাতিক। এবং আর উপরে এ নিচে, অর্থাৎ ক্ষেত্রফলের সাথে আর এর সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। কি সম্পর্ক হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। তো এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এর মানে আমরা কি বুঝতেছি এখান থেকে আমরা বুঝতেছি যে পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে, পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পাবে, রোধ বৃদ্ধি পাবে। এবং পরিবাহীর যদি ক্ষেত্রফল বৃদ্ধি করা হয় তাহলে রোধ কি হবে, কমে যাবে। পরিবাহীর ক্ষেত্রফল যদি বৃদ্ধি করা হয় রোধ কি যাবে, কমে যাবে। এবং পরিবাহীর যদি রোধ কমানো হয় তাহলে পরিবাহীর যদি ক্ষেত্রফল কমানো হয় তাহলে রোধ কি যাবে, বেড়ে যাবে। তো এই ছিল বিষয়, যেটা আমি আগেও এখানে তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। তো এরপরে দেখো এখানে রো হচ্ছে কি
আপেক্ষিক রোধ। রো হচ্ছে কি আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধের সাথে আমাদের এই যে রোধের সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক। তো আমরা একটু শর্ট সময়ের মধ্যে যা আলোচনা করা সম্ভব আমরা তাই করার চেষ্টা করতেছি। তো ভিডিওটা শর্ট করার লক্ষ্যে আমাদের মানে খুব বড় করে আলোচনা করার কোনো একটা সুযোগ নেই। আচ্ছা, এরপরে দেখো রোধের সমবায়। কিসের সমবায়? রোধ। রোধ তো বিভিন্নভাবে থাকতে পারে, তাই না? যেমন দেখো এখানে শ্রেণী সমবায় নিয়ে প্রথমে লেখা আছে। শ্রেণী সমবায় কি? মনে করো এটা একটা বর্তনী, এই যে এটা একটা কি বর্তনী, এবং এখানে অবশ্যই ভোল্ট কোনো না কোনো একটা আছে, এবং এটা হচ্ছে রোধ। এটা R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে কি R3। তো এখানে দেখো এই যে মনে করো একটা শেষ প্রান্ত আর একটা রোধের কি শুরুর প্রান্ত, এই রোধের শেষ প্রান্ত তার পরেরটার প্রথম প্রান্ত, এইভাবে যদি রোধগুলাকে সাজানো থাকে এটা হচ্ছে শ্রেণী সমবায়। কি সমবায়? শ্রেণী সমবায়। এবং এই শ্রেণী সমবায়ে থাকলে আমরা তুল্যরোধ কিভাবে বের করব? তুল্যরোধ বের করব RS ইকুয়াল সবগুলা কি করব? যোগ করব। মানে যতগুলা রোধ আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে ঠিক ততগুলা রোধকে কি করে দেব? যোগ করে দেব। আমি আশা করি তোমাদের বিষয়টি বোঝাতে পেরেছি। আমরা এখন সমান্তরাল শ্রেণীবিন্যাসটা দেখব। দেখো যে কোনো বর্তনীতে রোধগুলো যদি সমান্তরালে থাকে, অর্থাৎ সবগুলো প্রান্ত একদিকে এবং সবগুলোর অপর প্রান্ত আরেক দিকে, অর্থাৎ বিষয়টা এইরকম। দেখো এই যে আমরা মনে করলাম এটা R1, এটা হচ্ছে R2 এবং এটা হচ্ছে R3। তো প্রত্যেকটা রোধের একটি করে প্রান্ত একদিকে এবং অপর প্রান্তটি অপর দিকে একসাথে যুক্ত আছে। তো এইভাবে যদি থাকে তাহলে আমরা এটাকে কি বলতে পারি? সমান্তরাল শ্রেণীবিন্যাস। কি বিন্যাস? সমান্তরাল শ্রেণীবিন্যাস। তো এখানে এই সমান্তরাল শ্রেণীবিন্যাসে যদি রোধগুলো থাকে তাহলে আমরা তুল্য রোধ কীভাবে বের করব? যে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এইভাবে যতগুলো রোধ থাকবে আমরা সবগুলো রোধকে এইভাবে কি করব? যুক্ত করে দেব। এখন দেখো এরপরে টপিক হচ্ছে সমান্তরাল সমবায় বিদ্যুৎ প্রবাহ। আমাদের খুব মানে বেশি যে টপিকসটা আছে সেটা হচ্ছে আমাদের এই সূত্র থেকে, যে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকার ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। চলো আমি তোমাদেরকে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি, এবং আমি আগে সূত্রটা পড়ে বলি যে IX ইকুয়াল RP ডিভাইডেড RX ইন্টু I। এখানে এই আইটা কি? এই আই হচ্ছে বর্তনীর এই যে বর্তনী যে ছিল এই বর্তনীর মোট যে তড়িৎ প্রবাহ, এই মোট তড়িৎ প্রবাহটাই হচ্ছে আমাদের এখানে আই। এবং এই আরপি কি? এই আরপি হচ্ছে এই RX যেখানে আছে, এই RX যেখানে আছে তার সাথে অন্যান্য যে রোধগুলা যেগুলা সমান্তরালে আছে তার তুল্য রোধ। আমি এই চিত্রর মাধ্যমে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা দেখো আমি এখানে মনে করলাম এটা R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে আমাদের RX, এটা হচ্ছে আমাদের R4 এবং এটা হচ্ছে আমাদের R5। তো এখানে দেখো এখানে বুঝো যে এই যে এই RX যে রোধগুলোর সাথে সমান্তরালে আছে, তাহলে এই RX R2 R3-র সাথে কিসে আছে? সমান্তরালে আছে। অর্থাৎ এইটুকুর যে রোধ, এইটুকুর যে তুল্য রোধ, এই যে এইটুকুর যে তুল্য রোধ, এইটাকে আমরা এখানে কি আরপি দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? আরপি দ্বারা প্রকাশ করব। দেখো এই R1 কেউ নেই, R4 কেউ নেই, R5 কেউ নেই, কারণ এরা কিন্তু RX এর সাথে সমান্তরালে নেই। অর্থাৎ RX এর সাথে যারা সমান্তরালে আছে আমি শুধু তাদেরকেই নিয়েছি, এটা একটু মাথায় রাখবা। তো এখানে দেখো আরপির মানটা আমি হয়তো বুঝাইতে পারছি, এবং RX হচ্ছে এই যে RX মানে এখানে যত রোধ দেওয়া থাকবে তাই, এবং এই যে এই আই হচ্ছে কি মোট যে বর্তনী, এই মোট বর্তনীর
তড়িৎ প্রবাহ, মোট বর্তনীর কি তড়িৎ প্রবাহ। আমি আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। এবং এখানে যে আইএক্স বের হবে, এই আইএক্সটা কার, এই যে এই রোধ, মানে এই রোধটার জন্য, এই যে এই রোধ আছে না, যেটা দেখতে পাচ্ছ, এই রোধের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ যাবে তারই মান হচ্ছে এখানে আইএক্স। আমি বোঝাতে পেরেছি ইনশাল্লাহ। তো এরপরে দেখো শ্রেণী সমবায় ভোল্টেজ, এটা খুব কম আসে, আমরা দেখতে পাই না, এটা খুব কম। তো তারপরে দেখো, তো এখানে আমাদের মূল সূত্র এটা কাজে লাগবে যে ভিএক্স ইকুয়াল আর এক্স ডিভাইডেড আর এস ইন্টু ভি, যে ভিএক্স ইকুয়াল আর এক্স ডিভাইডেড আর এস ইন্টু ভি। এই ভিটা কি, এই ভিটা হচ্ছে বর্তনীর মোট তড়িৎ পার্থক্য, মোট বিভব পার্থক্য। এখানে আর এক্স কি, এখানে আর এক্সটা হচ্ছে যে রোধের জন্য আমরা ভোল্টেজ বের করব, যে রোধের জন্য ভোল্টেজ বের করব সেই রোধের মান। এবং আর এস কি, আর এস হচ্ছে এই যে আর এক্স, এই আর এক্স যাদের সাথে শ্রেণীতে যুক্ত আছে তার যে তুল্যরোধ, সেই তুল্যরোধ। আর এক্স যাদের সাথে শ্রেণীতে যুক্ত আছে তাদের যে তুল্যরোধ, এটা হচ্ছে আর এস। যারা সমান্তরালে আছে তাদেরকে কিন্তু নেব না, জাস্ট নেব কাদেরকে, যারা শ্রেণীতে যুক্ত আছে। কিসে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন পড়ব কোষের সমবায়। কিসের সমবায়, কোষের সমবায়। তো এখানে এই কোষের সমবায় কিন্তু আমরা আগে কি পড়ে আসছি, আমরা আগে প্রথমে পড়ে আসছি রোধের সমবায়। ওটা ছিল কি, রোধের সমবায়, রোধের সমবায়। আমরা এতক্ষণ যেটা বললাম, যেমন এখানে শ্রেণী সমান্তরাল শ্রেণীবিন্যাস, তো এগুলো ছিল রোধের। কিন্তু আমাদের এখানে মানে আলোচনা হবে এখন কোষের। কোষ মানে কি, ব্যাটারি মনে করতে পারো। তো এই ব্যাটারির যে সমবায় এটা, তো প্রথমে আছে শ্রেণী সমবায়, যে রোধের সমবায়ের মধ্যে মানে রোধের সমবায়ের মতো কোষের সমবায়তেও কি আছে, শ্রেণী সমবায় আছে। তো দেখো আমরা এতদিন সূত্র পড়ে আসছি কি, যে আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড আর, তাই না, 9 10 আমরা এটাই পড়ে আসছি। কিন্তু তোমরা দেখো যে এই ভিকে আসলে ই দ্বারা প্রকাশ করা যায়। কি দ্বারা প্রকাশ করা যায়, ই, অর্থাৎ ইএফএম শক্তি, এই জন্য এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি। এবং আমরা সর্বদাই 9 10-এ আর ব্যবহার করে এসেছি, কিন্তু এই আর হচ্ছে আমাদের বর্তনীর বাহ্যিক রোধ, আর হচ্ছে বর্তনীর বাহ্যিক রোধ। এবং এখানে আমাদের ছোট্ট করে একটা ছোট হাতের আর প্লাস ছিল, যা আমরা কি ব্যবহার করিনি। কেন, কারণ এই আর প্লাসটা কি, এটা হচ্ছে বর্তনীর অভ্যন্তরীণ রোধ। এটা কি, এটা হচ্ছে বর্তনীর অভ্যন্তরীণ রোধ, যা আমাদের 9 10-এর বইয়ে সে অভ্যন্তরীণ রোধ দিয়ে দেওয়া ছিল না। এই জন্য আমরা এটাকে কি লিখিনি। এই জন্য আমরা সরাসরি কি শিখছি, আই ইকুয়াল ভি ডিভাইডেড আর, আই ইকুয়াল কি ভি ডিভাইডেড আর। কিন্তু এখন আমাদের যে বর্তনীগুলো দেখব, এই বর্তনীগুলোতে কি আর এর মান দেওয়া থাকতে পারে, আর এর মান কি দেওয়া থাকতে পারে। এজন্য এখন আমরা এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আই ইকুয়াল ই ডিভাইডেড আর প্লাস স্মল আর কি বর্তনীর অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ এই সূত্রটা এখন আমরা কি করব, প্রয়োগ করব। তো এখানে দেখো কোষের শ্রেণী সমবায়, এখানে আমরা কি লিখছি আইএস, অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত কোষগুলোর ক্ষেত্রে আমাদের বর্তনীর মানে তড়িৎ প্রবাহ কত হবে, বর্তনীর কি তড়িৎ প্রবাহ কত হবে। তো এখানে একটু দেখো, আমি একটু চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করি। এটাকে আমরা কি ধরতে পারি, ই, এগুলো সবগুলো কি ই মানে কি কোষ বুঝবো, ই মানে এখানে কি বসবো, কি বুঝবো আমরা, কোষ। এবং এখানে আছে এটা হচ্ছে বাহ্যিক আর, এবং এর ভিতরে অবশ্যই একটা অভ্যন্তরীণ রোধ আর অবশ্যই আছে। তো এখানে দেখো আমরা এই যে এই বর্তনীতে এখন আমরা এই যে এই কোষের এই সমবায়ের মধ্যে এই সার্কিটের আই কত হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ কত হবে, এটা আমরা কিভাবে বের করব। এই আই কত বা তড়িৎ প্রবাহ কত, তার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আইএস ইকুয়াল এন ই ডিভাইডেড আর প্লাস এন আর, আইএস ইকুয়াল এন ই ডিভাইডেড আর প্লাস এন আর। তো এনটা এখানে কি, যে আমরা এন ব্যবহার করছি। তো এনটা হচ্ছে আমাদের এই যে কোষের সংখ্যা, কিসের সংখ্যা, কোষের সংখ্যা।
তো দেখো এখানে এন যে ব্যবহার করছি, এই এন কি, এন হচ্ছে আমাদের এই বর্তনীতে কতগুলা কোষ ব্যবহার করছি তার মান। যেমন এখানে আমাদের কোষ কয়টি আছে, 3টি, তার মানে এন এর মান এখানে আমরা কি বসাবো, 3 বসাবো। এখন দেখো প্রত্যেকটা কোষের জন্য একটা করে অভ্যন্তরীণ রোধ থাকবে, একটা করে কি থাকবে, অভ্যন্তরীণ রোধ থাকবে। এই জন্য আমরা অভ্যন্তরীণ রোধের সামনেও কি বসাবো, এন বসাবো। তো আমি বলি আরেকবার যে শ্রেণী সমবায়ে যুক্ত কোষের ক্ষেত্রে বর্তনীর তড়িৎ প্রবাহ বের করার সূত্র হচ্ছে আইএস ইকুয়াল এন ই ডিভাইডেড আর প্লাস এন স্মল আর। এখন দেখো কোষের সমান্তরাল শ্রেণী সমবায়, কোষের সমান্তরাল সমবায়, সরি শ্রেণীটা হবে না, কোষের সমান্তরাল সমবায়, কোষের কি সমান্তরাল সমবায়। এখানে কিভাবে, যে কোষগুলো যখন সমান্তরালে যুক্ত থাকবে, তাহলে দেখো একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা ধরতে পারি এটা হচ্ছে ই, এটাও হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে আমাদের কি ই, এবং এখানে একটা আর রোধ আছে। এখন এখানে একটু বুঝো, তো এখানে প্রত্যেকটা কোষ কিসে আছে, সমান্তরালে, প্রত্যেকটা কোষ কিসে আছে, সমান্তরালে। এখন কয়টি কোষ আছে, যেমন এখানে 3টি, তো এই কয়টি কোষ বা সারি আছে কয়টি, 1টি 2টি 3টি। এই যে এম দ্বারা আমরা এই সারিকে বুঝবো, কি বুঝবো, এম দ্বারা এই সারিকে বুঝবো। তার মানে কোষের সমান্তরাল সমবায়ে যদি যুক্ত থাকে কোষগুলা, তাহলে ওই বর্তনীর জন্য আমরা তড়িৎ প্রবাহ কিভাবে বের করব, আইপি ইকুয়াল এম ই ডিভাইডেড এম আর। এই যে এমটা কিন্তু এবার কি বড় হাতের আর এর সাথে যুক্ত হয়ে গেল। আমাদের আগে এন, এই এন যুক্ত আছে কার সাথে, স্মল আর এর সাথে, এবং এম যুক্ত আছে ক্যাপিটাল আর এর সাথে এখানে। তার মানে সারি সংখ্যা হচ্ছে এম। তার মানে আমি এখানে লিখতে পারি যে এম দিয়ে হচ্ছে সারি সংখ্যা এবং এন দিয়ে হচ্ছে আমাদের কোষ সংখ্যা, কোষ সংখ্যা। আমি আশা করি বিষয়টি তোমাদের বোঝাতে পেরেছি। তো এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে, এটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে। দেখো এরপরে আমরা দেখি, দেখো কোষের মিশ্র সমবায়, কি কোষের মিশ্র সমবায়। তো এই মিশ্র সমবায়টা আসলে কি, মানে শ্রেণীতেও যুক্ত থাকবে আবার কি সমান্তরালেও যুক্ত থাকবে। যেমন এখানে এখানে দেখো আমরা বর্তনীটা এঁকে নিয়েছি। তো এখানে দেখো এই যে কোষগুলা প্রত্যেকটা, এই যে এই কোষ এই কোষ এই কোষ, এগুলা কিসে আছে, শ্রেণীতে। আবার এগুলা প্রত্যেকটাই আবার কিসে আছে, সমান্তরালে আমরা দেখতে পাচ্ছি। যখন আমরা এইরকম দেখব যে শ্রেণীতেও আছে সমান্তরালেও আছে, তখন আমরা এই সূত্র প্রয়োগ করব। কি সূত্র প্রয়োগ করব, এই সূত্রটা আমরা প্রয়োগ করব যে আই ইকুয়াল এম এন ই, এম কি সারি সংখ্যা, এন কি কোষ সংখ্যা, ডিভাইডেড এম আর, এম হচ্ছে কি সারি সংখ্যা, প্লাস এন স্মল আর, এন কি কোষ সংখ্যা, স্মল আর কি অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ প্রত্যেকটা কোষের জন্য একটা করে কি আছে, অভ্যন্তরীণ রোধ, এবং প্রত্যেকটা কোষের জন্য এই অভ্যন্তরীণ রোধের মান একই। এই জন্য আমরা এখানে শুধু এই স্মল আরই একটাই ব্যবহার করছি। তো এইরকম কোষকে আমরা বলি কোষের মিশ্র সমবায়। কি সমবায়, কোষের মিশ্র সমবায়। এরপরে দেখো জুলের তাপীয় ক্রিয়া, অর্থাৎ বিজ্ঞানী জুল একটা তাপীয় ক্রিয়ার সূত্র দিয়েছে। মানে এটা বিষয়টা হচ্ছে এরকম যে একটা বাল্ব যদি আমরা জ্বালাই, তো বাল্বটাতে কত তাপ উৎপন্ন হবে। তো এই তাপ শক্তি বের করার জন্য জুল যে সূত্রটি দিয়েছে তাকে আমরা বলি জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। সেটা হচ্ছে এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি, এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি। এখন দেখো আমাদের বর্তনীতে, মনে করো আমাদের বর্তনীতে কি থাকতে পারে, আমাদের বর্তনীতে অনেকগুলো
আমাদের বর্তনীতে অনেক ধরনের রোধ থাকতে পারে, কিন্তু এটা তো পুরো রোধের জন্য নয়, যে কোনো একটা বাল্ব বা একটা রোধের জন্য আমাদের এটা বের করতে বলা হয় প্রশ্নে। এমনটা হতে পারে যে সম্পূর্ণ বর্তনীর জন্য বের করতে হতে পারে, কিন্তু এটা সচরাচর দেয় না। আমার যেটা দেয় সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট রোধের জন্য, আমরা যেমন এটাকে R1, এটাকে R2 এবং এটাকে কি ধরলাম R3। এই যে আমরা এখানে বাল্ব যে ব্যবহার করছি, তার বাল্ব এর তো একটা নিজস্ব কি আছে, রোধ আছে। এই রোধকে আমরা আরবি দ্বারা মনে করে ধরলাম। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, মনে করো এখানে আমাদের বলল যে আমাদের এই বাল্বের যে তাপ, কত তাপ উৎপন্ন হবে, এই বাল্বের কত তাপ উৎপন্ন হবে। তো এই যে আই আমরা এখানে লিখছি, এই আই মানে কি পুরো বর্তনী, এই যে পুরো বর্তনী আমরা ব্যবহার করব, এই পুরো বর্তনীর কি তড়িৎ প্রবাহ না, আমরা যে রোধের জন্য এই তাপ বের করব, এই আই হবে সেই রোধের, অর্থাৎ আমরা এখানে যেমন মনে করো আরবি, অর্থাৎ এই বাল্বটার জন্য বের করতেছি, তাহলে এখানে আমার এই বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাবে, সেই বিদ্যুতের পরিমাণটা এখানে আই দিয়ে আমরা প্রকাশ করব। এবং এমনটা হতে পারে যদি আমাদের R1-এর মধ্য দিয়ে বিদ্যুৎ যাওয়ার ফলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, এটাও বলতে পারে। তো এটার জন্য আমরা কি করব, এখানে যে আই ব্যবহার করব, এই আই হবে কার মান, এই R1-এর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে তার মান। এমনটা হতে পারে R2 এর জন্য বের করতে বলতে পারে, তাহলে এই R2 এর মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে, এই আই হচ্ছে তার মান। আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আর আর তো তোমরা বুঝতেইছো, যে রোধের জন্য বলবে সেই রোধের আর, যদি আরবি বা বাল্বের জন্য বলে তাহলে বাল্বটার যে রোধ থাকবে তার মান, যদি এখানে R1 এর জন্য বলে তাহলে এখানে R1, যদি এখানে R2 বলে তাহলে এখানে R2, আর টি মানে তো তোমরা বুঝতেইছো সময়। তো এখানে একটা জিনিস দেখো, যন্ত্রের ক্ষমতা কি, যন্ত্রের ক্ষমতা। তো ক্ষমতার সূত্র আমরা কি জানি, যে P = W/T, কি জানি, P = W/T, এটা আমাদের মূল সূত্র, এটা আমরা আগে থেকে জানি। কিন্তু এখানে ডাব্লুটা কি, কাজ। এখন এই বাল্বের ক্ষেত্রে তো কাজ তো আর আমরা মানুষের মতো কাজ পাবো না, এটা এখানে কি হয়, তাপ শক্তিতে রূপান্তর হয়। এই আমাদের যে বিদ্যুৎ শক্তি, এটা এসে কি তাপ শক্তিতে পরিণত হয়। এই জন্য আমরা এটাকে এইচ দ্বারা প্রকাশ করছি, কি দ্বারা, এইচ দ্বারা। আর নিচে তো সময় ছিলই। এখন দেখো আরও কিছু মানে জানার আছে এখানে, যে P = I²R, আমরা এটাও ব্যবহার করতে পারি। মানে ক্ষমতা বের করার জন্য আমাদের যদি আই এবং আর জানা থাকে, আই এবং আর জানা থাকে, তাহলে আমরা কি বের করতে পারবো, ক্ষমতা বের করতে পারবো। অথবা এখানে আমরা IV, অর্থাৎ যে রোধের জন্য আমরা ক্ষমতা বের করব, যে রোধের জন্য আমরা কি বের করব, ক্ষমতা বের করব, ওই রোধের তড়িৎ প্রবাহ এবং ওই রোধের মান। অথবা আমরা আরও একভাবে বের করতে পারি, যে ওই রোধের তড়িৎ প্রবাহ এবং ওই রোধের কি বিভব পার্থক্য। আবার আমরা আরও একটা সূত্র জানি, V²/R, যে ওই রোধের, মানে যে রোধের জন্য আমরা ক্ষমতা বের করব, ওই রোধের বিভব পার্থক্য স্কোয়ার, নিচে হলো ওই রোধের মান। তো আমরা P এর বেশ কয়েকটা সূত্র জানলাম, যে I²R = অথবা IV অথবা V²/R, অথবা কি V²/R। আমি আশা করি তোমাদের বিষয়টি বোঝাতে পেরেছি। তো এখান থেকেও এই দুইটা মিলে আমাদের একটা ইন্টারেস্টিং জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে কি, আমরা জানলাম H = কি I²R × T, আমরা এটা জানলাম। তাহলে দেখো তো এই I²R মানে আমরা কি লিখতে পারি, এই I²R মানে আমরা লিখতে পারতেছি P, কারণ আমরা এখানে দেখলাম যে P = I² কি R, তার মানে এখানে আমরা I²R এর পরিবর্তে কি লিখতে পারবো, P। অর্থাৎ আমাদের সমীকরণটা কিন্তু এইরকমও হতে পারে। অর্থাৎ আমরা যদি ক্ষমতাকে, কোনো রোধের বা কোনো বাল্বের ক্ষমতাকে যদি সময় দিয়ে গুণ দেই, তাহলে আমরা কি পাবো, এখানে জুলের তাপীয় ক্রিয়ায় উৎপন্ন যে তাপ, এই তাপের মানটা আমরা বের করতে পারবো। ঠিক সেভাবে দেখো যে I²R মানে কি, IV, তার মানে এখানে যদি I²R এর পরিবর্তে আমরা কি দেই, IV এবং T, এর মানেও আমরা কি লিখতে পারবো, H লিখতে পারবো, কারণ I²R এর পরিবর্তে কি লেখা যায়, IV লেখা যায়। তো এইভাবে কিন্তু এই সূত্রগুলো একটা থেকে একটা সম্পর্কিত। এরপরে দেখো বাল্বের উজ্জ্বলতা, কার উজ্জ্বলতা, বাল্ব। এই বাল্ব আসলে কতটুকু জ্বলবে এবং কতটুকু জ্বলবে না, তো এর জন্য আমাদের বাল্ব এই অঙ্কগুলো দিয়ে দেয়। তো দেখো আমি একটা বর্তনী এঁকে নেই,
দেখো আমরা একটি সার্কিট এঁকে নিয়েছি। এখন এই ধরনের অঙ্কগুলোতে আসলে আমাদের এই যে বাল্বের যে ক্ষমতা, মনে করো এই আমাদের এই বর্তনীতে 60 ওয়াটের একটি বাল্ব লাগানো আছে এবং এটা হচ্ছে 220 ভোল্ট। তো এই ধরনের অঙ্কগুলোতে আমরা এই বাল্বের যদি কী বের করতে যাই, উজ্জ্বলতা, পূর্ণ উজ্জ্বলতায় জ্বলবে কি না, এই বাল্বের আমাদের কার্যকর ক্ষমতা বের করতে হবে। কী বের করতে হবে? কার্যকর ক্ষমতা। কী বের করতে হবে? কার্যকর ক্ষমতা পি বের করতে হবে। আর আমরা পি এর জন্য সূত্র কি জানি? পি ইকুয়াল আই স্কোয়ার আর। আমরা পি এর সূত্র কি জানি? পি স্কোয়ার কি? আই স্কোয়ার আর। এখন আমি বলছি যে যার জন্য আমরা ক্ষমতা বের করব তার ভিতর দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে তার মান, এটা হচ্ছে তার মান, এবং আর হচ্ছে যার ভিতর দিয়ে বিদ্যুৎ যাচ্ছে বা যার জন্য ক্ষমতা বের করব তার রোধের মান। তাহলে দেখো আমাদের তো এই যে বাল্ব, এই বাল্বটার জন্য কি দেওয়া আছে? ক্ষমতা দেওয়া আছে আর হলো বিভব পার্থক্য দেওয়া আছে। এখানে কিন্তু বাল্বের নিজস্ব একটা রোধ আছে। বাল্বের কি আছে? নিজস্ব একটা রোধ আছে। তো এই যে ক্ষমতা, এই যে 60 ওয়াট, এই ক্ষমতা থেকে আর এই বিভব থেকে আমরা কি বের করতে পারবো? এই রোধের মানটাকে বের করে নিতে পারবো। কোন সূত্র দিয়ে? আমরা জানি পি স্কোয়ার, পি ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড আর। ভি কি? বিভব পার্থক্য। এই যে বাল্বের বিভব পার্থক্য 220 এবং পি এর মান কত? 60। এই যে 60। তাহলে বাল্বের যে রোধ, এই বাল্বের রোধ কত আমরা এটা কি করতে পারবো? বের করতে পারবো। এটা না আমরা এখানে বসাইলাম, কিন্তু এই যে এখানে আই এর মান বের করতে হবে। এটা কিভাবে? এই আই মানে হচ্ছে এই বাল্বের ভিতর দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে তার মান। অর্থাৎ এটা যদি আমি বের করতে চাই যে এর ভিতর দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে, তার জন্য আমাদের কি, ওই যে আমি প্রথমের দিকে যে সূত্রটা বলেছিলাম যে কি আই এক্স ইকুয়াল আর পি ডিভাইডেড আর এক্স ইন্টু আই। এই যে এই সূত্রটা আমাদের এই যে এই আই এর মান বের করার জন্য কাজে লাগাইতে হবে এই সূত্রকে। আমি বিষয়টা কি বুঝাইতে পারলাম কি না আমি বুঝতেছি না। তো আমি আরও একবার বলে দিই তোমাদের যে এখানে বাল্বের জন্য যে পূর্ণ উজ্জ্বলতায় জ্বলবে কি না এর জন্য আমাদের কার্যকর ক্ষমতা বের করতে হবে। কি বের করতে হবে? কার্যকর ক্ষমতা বের করতে হবে। তো এই কার্যকর ক্ষমতা পি সমান আই স্কোয়ার আর। পি সমান কি? আই স্কোয়ার আর। এ আর হচ্ছে ওই যার জন্য আমরা ক্ষমতা বের করতেছি, যেমন বাল্বের জন্য, তার মানে এখানে বাল্বের রোধ, যেটা আমরা এই সূত্র থেকে বের করতে পারবো, যেখানে পি এর মান দেওয়া আছে আর ভি এর মান দেওয়া আছে আর বের করতে পারবো। কিন্তু এই আই কি? এই আই হচ্ছে যার জন্য ক্ষমতা তারই জন্য আই, মানে তার ভিতর দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তার মান। তাহলে এই যে আই বের করার জন্য, মানে এই বাতির মধ্য দিয়ে বা এই বাল্বের মধ্য দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে এর মানটাকে বের করার জন্য আমাদের এই সূত্রটাকে প্রয়োগ করতে হবে। আই এক্স ইকুয়াল আর পি ডিভাইডেড আর এক্স ইন্টু আই। তো এই আই আবার কি? এই আই হচ্ছে কিন্তু পুরো বর্তনীর যে বিদ্যুৎ প্রবাহ, পুরো বর্তনীর বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এই আই। তো কোন সূত্রে আই কী হিসেবে বসাবো এটাই আগে আমাদের বুঝতে হবে। তো এরপরে দেখো হুইটস্টোন ব্রিজ নীতি। তো বিষয়টা হচ্ছে এইরকম, মনে করো এখানে একটা রোধ, আমি এটা অতি সংক্ষেপে শেষ করব। সরি, এটা হচ্ছে না ভালো। আচ্ছা, আমি আরেকবার আঁকার চেষ্টা করি। তো অতি দ্রুত লেখার জন্য এইরকম হয়ে যাচ্ছে আর কি, তোমরা কিছু মনে করিও না। আচ্ছা, মনে করো এখানে আমাদের এই যে ব্রিজটা দেখতেছি এরকম, এটাই হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ। এটাই আমাদের কি? হুইটস্টোন ব্রিজ। তো এখানে আমরা এটাকে ধরলাম পি, এটাকে ধরলাম আমরা কিউ, এটাকে ধরতে পারি আমরা আর, এটাকে ধরতে পারি কি এস। তো এরকম করে আমাদের কি থাকবে? এইরকম, আর মাঝখানে অবশ্যই একটা গ্যালভানোমিটার থাকবে। মাঝখানে অবশ্যই কি থাকবে? একটা গ্যালভানোমিটার থাকবে। তো এখানে পি এবং আর, কিউ এবং এস এরা পরস্পরের কি বিপরীত দিকে আছে, তাই না? এবং পি এবং কিউ এই দুটো পরস্পরের বিপরীত, আর এবং এস এরাও পরস্পরের কি বিপরীত দিকেই আছে। এখন দেখো আমি এই যে হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় থাকবে কি না তার জন্য আমাদের সূত্র হচ্ছে পি ডিভাইডেড কিউ ইকুয়াল আর ডিভাইডেড এস। এখন এই সূত্র মনে রাখার থেকে মনে রাখা বেশি জরুরি যে এই অনুপাতটা তোমরা নিজেরাই কিভাবে বের করবা। দেখো আমি শুধু এখানে পি ডিভাইডেড কিউ, অর্থাৎ পি ডিভাইডেড কিউ এবং আর ডিভাইডেড এস, এই যে আর ডিভাইডেড এস এটা দিছি। আমি সম্পর্ক এই পি এবং কিউ এর মধ্যে অনুপাত বের করছি, আর এবং এস এর অনুপাত বের করছি।
কেউ কেউ তোমরা এভাবেও করতে পারো বা সবাই তোমরা এভাবেও করতে পারো, সেটা হচ্ছে পি ডিভাইডেড আর এবং কিউ ডিভাইডেড এস, এটাও কিন্তু লেখা যাবে। অর্থাৎ পি ডিভাইডেড আর সমান কিউ ডিভাইডেড এস, মানে অনুপাতগুলো কি হবে, সমান হবে। মানে একজনের বিপরীতে থাকা অন্য একটি রোধের যে অনুপাত, এই অনুপাতগুলো সবসময় সমান হবে। যেমন পি এর বিপরীতে কিউ, এই দুইটার অনুপাত যা হবে, আর ডিভাইডেড এস এর অনুপাতও তাই হবে। আবার পি ডিভাইডেড আর এর অনুপাত যা হবে, কিউ ডিভাইডেড এস এর অনুপাতও কী হবে, একই হবে। আমি অতি সংক্ষেপের মধ্যে বিষয়টা শেষ করার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আমরা আগামী কোনো ক্লাসে আবার কোনো একটি অধ্যায় নিয়ে চলে আসব। তো আজকে এই পর্যন্তই।